স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম থেকে। আপনাদের সাথে আছি আমি সোহান আল রাজি। দর্শক, টানা অষ্টম দিনের মতো চলছে ইসরায়েল ইরান সংঘাত। একের পর এক হামলা আর পাল্টা হামলায় বিপর্যস্ত দুটি দেশ। দুদেশের মধ্যকার সংঘাতের সর্বশেষ তথ্য নিয়ে আজ আমরা কথা বলবো ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের সঙ্গে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি সোহান, থ্যাংক ইউ। ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল যখন ইরানে হামলা চালালো, তারপর প্রথম কিছুদিন আমরা দেখলাম যে ইরানের অভ্যন্তরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল, কিন্তু বর্তমানে বেশ কিছুদিন যাবত কিন্তু আমরা পরিস্থিতি ভিন্ন দেখছি। ইরানের মধ্যকার হামলার চিত্রগুলো আমরা পাচ্ছি বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইসরায়েলের ভেতরেও কিন্তু, আমি শব্দটাকে এভাবে যদি বলি, যে ভয়ঙ্কর রকমের ক্ষয়ক্ষতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা দেখতে পেয়েছি যে ইসরায়েলি জনগণ হচ্ছে বাংকারের মধ্যে আশ্রয় নিচ্ছে, যাদের বাংকারে আশ্রয় নেওয়ার সুযোগ নেই তারা হচ্ছে গাড়ির গ্যারেজে নিরাপদ আশ্রয় কেন্দ্র তৈরি করে সেখানে থাকছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের তেল আবিব, বিরশেবা সহ বেশ কয়েকটি শহরও কিন্তু ইরানের হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের হসপিটাল ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং প্রায় সর্বশেষ আমি তথ্য দেখলাম প্রায় 8,000-এরও বেশি ইসরায়েলি কিন্তু গৃহহীন হয়ে পড়েছে। তো ইসরায়েলের মধ্যকার এরকম ক্ষয়ক্ষতির চিত্র কিন্তু, যদি এভাবে বলি, যে ইতিহাসেই বিরল। আমরা কিন্তু এরকম কোনো দৃশ্য কল্পনাও করতে পারিনি কিংবা কখনো দেখিনি। তো আপনার কাছে আমার সরল প্রশ্ন, যে ইরান কি তবে ঘুরে দাঁড়ালো? থ্যাংক ইউ সোহান। আসলে ইরান তো সামরিক শক্তির যে তুলনাটা ইসরায়েলের সঙ্গে যদি আমরা করি বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে করি, তাহলে ইরানের সামরিক শক্তিগুলো কিন্তু শক্তি নেহাত কম না। অর্থাৎ ইরানের যে সামরিক শক্তি আছে, সেই শক্তি নিয়ে যদি পূর্ণ মাত্রায় ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়ে, তাহলে সেটা ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু প্রশ্ন ছিল যে আদৌ ইরান সেটা করবে কিনা। কারণ ইরান, যেটা আমরা আগের পর্বগুলোতে বিশ্লেষণ করছিলাম, যে ইরান আসলে যুদ্ধ করার জন্য এখন প্রস্তুত না। ইরান খুব দুর্বল অবস্থায় আছে। তো আলটিমেটলি যেটা হলো এই সংঘাতে, যেটা বুঝতে পারলাম আমরা আজকে সপ্তম দিন বা অষ্টম দিনে পড়লো, তাতে যেটা আমরা বুঝতে পারছি যে আসলে ইরানের উপরে ইসরায়েলের আগ্রাসনটা এত মাত্রা ছড়িয়ে গিয়েছিল যে ইরান বাধ্য হয়েছে তার হাতের উইপেনগুলোকে ব্যবহার করতে। তার হাতে যা যা আছে সেগুলোর পূর্ণ মাত্রায় ব্যবহার করতে, পূর্ণ মাত্রায় না হলেও সেগুলো সব হয়তো একটু একটু করে সে ব্যবহার করেছে। এটা তার একটা পরীক্ষারও একটা জায়গা ছিল, যে এই অস্ত্রগুলো ব্যবহার করলে ইসরায়েলের কতটা ক্ষতি করা যায়। কারণ এর আগে যেহেতু কখনো প্রয়োগ করা হয়নি। এটা সত্যি যে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ, দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের পরে ইসরায়েলের এত বড় ক্ষতি আসলে কেউ কখনো করতে পারে নাই, এটা সত্য কথা। কিন্তু যতটুকু ক্ষতি এবার ইরান করতে পেরেছে, এটাকে মানে অনুমেয়ই বলা যাবে। কারণ হচ্ছে ইরান, যেটা বললাম আর কি, ইরানের হাতে যতগুলো অস্ত্র আছে সবগুলোর ব্যবহার সে এবার করতে পেরেছে বা করেছে, একটা করে হলেও ছুড়েছে। যেমন অতি সম্প্রতি ইরান তার সর্বোচ্চ ক্ষমতার যে ব্যালিস্টিক মিসাইল সেটার ব্যবহার করেছে, যে অস্ত্র আগে ইরানের কাছে ছিল না। তো সবকিছু মিলায়ে ইরানের এই আক্রমণ ছিল নিজের অস্তিত্ব বাঁচানোর আক্রমণ, এবং তার হাতে যে অস্ত্রগুলো ছিল, তার হাতে যত শক্তিগুলো ছিল, সেই শক্তিগুলোর সর্বোচ্চ ব্যবহার। তো সর্বোচ্চ ব্যবহার করলে, ইরানের মতো একটা বড় সামরিক শক্তি সর্বোচ্চ ব্যবহার করলে ইসরায়েলের ক্ষতি হবে, খুব স্বাভাবিক। হ্যাঁ, ইসরায়েলকে যতটা মনে হচ্ছিল যে দুর্ভেদ্য কোনো অস্ত্র তার ভূখণ্ডে ফেলা যাবে না, তার আকাশেই নাকি সব ধ্বংস করে দিবে, সেটা হয়নি। হয়তো অনেক অস্ত্র ছুড়েছে, অনেক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, সবগুলো হয়তো ইসরায়েলে পড়ে নাই। তো যেগুলো পড়ছে তাতে ইসরায়েলের যথেষ্ট ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে। ধন্যবাদ ভাইয়া। তো আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ইসরায়েলের অভ্যন্তরে ক্ষয়ক্ষতিতে নেতানিয়াহুকে কিন্তু আমরা ছুটে বেড়াতে দেখছি বিভিন্ন স্থানে, এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতানিয়াহু এক প্রকার হতাশ। কেন হতাশ? কারণ হচ্ছে দেশের মধ্যে কিন্তু তার সরকার প্রচন্ড চাপের মধ্যে আছে, এবং এমনই ক্রিটিক্যাল মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোনো সিদ্ধান্ত দেয়নি। ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমি সিদ্ধান্ত 2 সপ্তাহ পর জানাবো। বর্তমানে ইসরায়েলের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে কিন্তু বলা যায় 2 সপ্তাহ মানে কিন্তু অনন্তকাল। ডোনাল্ড ট্রাম্প সময় নিল, এটা কিসের ইঙ্গিত দেয়? মধ্যপ্রাচ্যের যে বাস্তবতা, সেটা হচ্ছে যে মানে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারের একটা বড় যোগান আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো ইরান যখন একটার পর একটা আক্রমণ করলো এবং ইসরায়েলের বেশ ক্ষতি করে ফেললো, তখন নেতানিয়াহু নিঃসন্দেহে নিজের দেশের মধ্যেই বিপাকে পড়ে গেছেন। কারণ আমরা জানি যে নেতানিয়াহুর সরকার কিন্তু কোয়ালিশন সরকার, তার দলের সংখ্যাগরিষ্ঠতা নেই সংসদে। একটা কোয়ালিশন সরকার এবং নড়বড়ে সরকার। এই সরকারকে টিকিয়ে রাখার জন্য গাজা যুদ্ধের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, এবং আগামী 26 সালের অক্টোবরে নির্বাচন আছে সে দেশে, সেই নির্বাচনের ভালো ফলাফল করার জন্যই যুদ্ধ বাঁধিয়েছিলেন নেতানিয়াহু, যেটা বিশ্লেষকরা মনে করছেন। তো সেখানে নেতানিয়াহু আশা করছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুতই এই যুদ্ধে হস্তক্ষেপ করবে এবং ইসরায়েলের পক্ষ হয়ে এই যুদ্ধে অংশ নেবে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে, যেখানে ইরানের বিরুদ্ধে এই আগ্রাসন, এটা তো স্পষ্টতই আগ্রাসন। একটা দেশ, একটা সার্বভৌম দেশকে হুট করে যে আক্রমণ করা, এটা তো আগ্রাসন। এই আগ্রাসনে যেমন ইসরায়েলের যেমন
মিত্রপক্ষ আছে, তেমন ইরানেরও তো একটা মিত্রপক্ষ আছে, তাই না? বা অন্য অর্থে বললে এই যে ইসরায়েলের যে মিত্রপক্ষ, তাদের তো একটা শত্রুপক্ষ আছে, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, তাই না? এরা তো আছেই। তো সেক্ষেত্রে দেরিতে হলেও চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার কড়া প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। গত 2 দিন ধরে এই প্রতিক্রিয়াগুলো পাচ্ছি। ইরানের পাশে তারা আছে, তারা এই যুদ্ধে ইসরায়েলের অন্যায় আক্রমণ মেনে নিবে না, এ ধরনের কথাবার্তা বলছে। একটু দেরিতে হলেও তারা বলছে। সো এটাও মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখতে হচ্ছে, বা এই চীন বা রাশিয়া বা উত্তর কোরিয়ার প্রতিক্রিয়াকে গুরুত্ব দিতে হচ্ছে। সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র আর একটু সময় নিতে চায়, এই যুদ্ধের পক্ষ বিপক্ষ বিশ্লেষণ করার জন্য সময় নিতে চায়। এবং আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, খোদ আমেরিকাতেই ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে কথা হচ্ছে। আমেরিকার জনগণ বিভিন্নভাবে বলছে যে এই যুদ্ধ ইসরায়েলের, আমরা যেন না জড়াই সেখানে। ইসরায়েলের এই যুদ্ধে আমেরিকা জড়ানো মানে তো আমেরিকার পয়সা খরচ হবে সেখানে, আমেরিকার মানুষের ট্যাক্সের পয়সা খরচ হবে সেখানে। তো আমেরিকার মানুষের কথা বলার তো জায়গা আছে। এবং আরও সিগনিফিক্যান্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমেরিকার যে ইহুদি সম্প্রদায়, ইহুদিদের কি একটা সংগঠন আছে ওখানে, ইহুদি সম্প্রদায় সরাসরি তারা এই যুদ্ধের বিরোধিতা করছে এবং রাষ্ট্র আমেরিকাকে বলছে যে আমরা এই যুদ্ধে জড়াতে চাই না। সো এইসব বিষয় মাথায় নিয়েই সম্ভবত আমেরিকা একটু সতর্ক, একটু সময় নিচ্ছে, হুট করে এই যুদ্ধে না জড়িয়ে আর একটু সময় নিচ্ছে, যে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরে তারা সিদ্ধান্ত নেবে। আর অবশ্যই এটা নেতানিয়াহুর জন্য হতাশার, কারণ সে দেশের মানুষকে যে বড় মুখ করে বলছিল যে ইসরায়েলের কিচ্ছু হবে না, ইসরায়েলের কেউ কিছু করতে পারবে না, ইরান কিচ্ছু করতে পারবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান বেশ কিছু ক্ষতি করে ফেলেছে। অনেক ইসরায়েলকে হত্যা করেছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে, অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে ইসরায়েলের। সো এটা তার জন্য একটু লজ্জার ব্যাপারই হয়ে দাঁড়িয়েছে, যে কারণেই ট্রাম্পের এই সিদ্ধান্ত নিতে পিছিয়ে যাওয়াটা নেতানিয়াহুর জন্য হতাশার। ধন্যবাদ ভাইয়া। ইরানের অফিসিয়ালদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখছি যে যুক্তরাষ্ট্র নাকি তাদের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করছে এবং অনুরোধ জানাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানিদের আলোচনায় বসার, যুদ্ধ থামানো নিয়ে। তবে ইরান আবার এর পাল্টা বক্তব্যে বলছে যে ইসরায়েলে হামলা না থামালে তারাও হামলা থামাবে না এবং কোনো আলোচনার টেবিলে তো বসবে নাই। তো এক্ষেত্রে আসলে এই বিষয়টার আপনি শেষ পরিণতি কি দেখেন, যে এই যুদ্ধটা আসলে কোন দিকে গড়াতে চলেছে বা এর ভবিষ্যৎ কি? ধরনের যুদ্ধ হলে এটা শুধু আর মানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বাক যুদ্ধ বলেও একটা ব্যাপার আছে, কথার যুদ্ধ। যদি ইরান এই যুদ্ধ থামাতেও চায়, মনে মনে চায় যে যুদ্ধ থেমে যাক, মুখে তারা বলবে না যে যুদ্ধ থামুক। কূটনৈতিক তৎপরতা চলছে, যতদূর যা আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে ইরান নানানভাবে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, তৃতীয় রাষ্ট্রের মাধ্যমে, চীনের মাধ্যমে, কাতারের মাধ্যমে, বিভিন্ন পশ্চিমা রাষ্ট্রের সঙ্গে তারা যোগাযোগ করছে যাতে যুদ্ধটা থামে। কারণ এই মুহূর্তে যুদ্ধটা থামলেই ইরানের লাভ, যুদ্ধটা চললে ইরানের লাভ নেই। অন্যদিকে ইসরায়েল আসলে এই মুহূর্তে চাচ্ছে না যুদ্ধ থামুক, ইসরায়েল সরাসরি চাচ্ছে আমেরিকায় যুদ্ধে জড়াক। তো কূটনৈতিক তৎপরতা সফল হওয়ার একটা সম্ভাবনা আছে। আজকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটা বৈঠক আছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর, সেই বৈঠকেও একটা সিদ্ধান্ত আসতে পারে এবং ইউরোপীয় ইউনিয়ন নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন সায় ছাড়া এই আলোচনায় বসার কথা না। তার মানে আমরা ধরে নিচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রেরও একটা তৎপরতা শুরু হয়েছে এই যুদ্ধ থামানোর বিষয়ে। এখন কি হয়, যুদ্ধ পরবর্তী আলোচনাটা কি হবে, যুদ্ধ পরবর্তী ইরানকে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায়, সেটার জন্য যুদ্ধটা জিয়ে রাখতে হবে। ইরানকে যত চাপে রাখা যাবে, ইরানের যত হামলা করা যাবে, ইরানে এখন হামলা করে যতটা তাদেরকে দিশেহারা করে রাখা যাবে, এই আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা পক্ষটা ততটাই লাভবান হবে। আলোচনায় কিছু শর্ত তার ইরানের উপর চাপিয়ে দিতে পারবে যদি এই যুদ্ধটা জারি করে রাখা যায়। যুদ্ধ থামিয়ে তো আলোচনা লাভ হবে না। একইভাবে ইরানের দিক থেকেও পাল্টা আক্রমণ, অর্থাৎ ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষতি সাধন করতে পারলে পাল্টা আক্রমণে সেও এই আলোচনাতে তার যে দাবিগুলো আছে, শর্তগুলো আছে, সেটা নিয়েও সে আলোচনা করতে পারবে, শক্তভাবে কথা বলতে পারবে। যে কারণে যুদ্ধটা চলতে থাকবে, পাশাপাশি আলোচনা হবে এবং যদি আলোচনায় আমার ধারণা, এখন আমি ধারণা করছি যে আলোচনায় একটা সমাধান আসবে। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো শেষমেশ এই যুদ্ধে জড়াবে না, এটা আমার ধারণা, ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা। কারণ একটা যুদ্ধ পৃথিবীর নানান প্রান্তে গত কয়েক বছর ধরে যুদ্ধ ছড়িয়ে আছে। আফ্রিকায় তো সবসময় যুদ্ধ থাকে, কোনো না কোনো জায়গায় কোনো না কোনো যুদ্ধ চলে। আবার গাজা যুদ্ধ হলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো। একটা পৃথিবীতে একই সঙ্গে এত বড় বড় যুদ্ধ আসলে নেয়ার মতো, বিশ্বের এত ভার বহন করার মতো অবস্থা নেই। সো হয়তোবা চাইবে সবাই যে যুদ্ধটা আর না আগাক, কিন্তু যুদ্ধটা ততক্ষণ পর্যন্ত জিয়ে রাখবে যতক্ষণ না পর্যন্ত আলোচনায় নিজেদের সুবিধা বা স্বার্থটাকে স্টাবলিশ করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ দিকে যদি আমরা আলোকপাত করি, যে চলমানি সংঘাতের মধ্যে যেখানে ইসরায়েলের নিজের অবস্থায় টালমাটাল, এর মধ্যেও কিন্তু সে গাজায় নৃশংস হামলা থামাচ্ছে না। আমরা প্রতিদিনই খবর দেখছি যে
গাজায় তো বলতে গেলে এক প্রকার দুর্ভিক্ষ চলছে, সেখানে খাদ্যের যোগান নেই পর্যাপ্ত, গাজাবাসীরা ক্ষুধার্ত, এবং তারা যখনই হচ্ছে ত্রাণ কেন্দ্রগুলোতে খাবার নিতে যাচ্ছে প্রতিদিনই ইসরায়েলি বাহিনী গুলি ছুটছে, এবং আন্তর্জাতিক মিডিয়াগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে দেখা যাচ্ছে যে প্রতিদিন প্রায় 20-এর অধিক নিরীহ গাজাবাসী ত্রাণ আনতে গিয়ে মারা যাচ্ছে। আবার একটু আগে দেখলাম যে আজকে লেবাননেও ইসরায়েল একটা হামলা চালিয়েছে। তো এই চলমান সংঘাতের মধ্যে এখনো ইসরায়েল কেন এত আক্রমণাত্মক গাজায়? গাজা তার জন্য একটা মানে অত্যন্ত রিস্কি জায়গা ইসরায়েলের জন্য। ইসরায়েলের গাজায় হামাস নির্মূলের পরিকল্পনায় পুরো গাজাই তো ধ্বংস করে ফেললো ইসরায়েল। তারপরও গাজার মানুষকেও, ফিলিস্তিনিদেরকেও ইসরায়েল বিশ্বাস করে না, তাই না? সেখানে এই ত্রাণ যদি সে চোখ না রাখে, এখানে যদি হামাস কোনো কারণে আবার সংগঠিত হয় এবং এই যুদ্ধ যেখানে ইরান তাদেরকে একেবারে ব্যতিব্যস্ত করে রেখেছে, এর মধ্যে যদি গাজার থেকে হামাসের কোনো আক্রমণ আসে কিংবা লেবানন থেকে হিজবুল্লাহর কোনো আক্রমণ আসে, তাহলে সেটা তাদের উপর ওই মানে অতিরিক্ত চাপ হয়ে দাঁড়াবে। ইরানের হামলার সঙ্গে এই হামলা অতিরিক্ত চাপ হয়ে দাঁড়াবে, যে কারণে যাতে এই ধরনের কোনো আশঙ্কা তৈরি না হয় বা এই ধরনের কোনো হামলা না আসে, আমার ধারণা এদিকেও নজর রাখছে, যাতে এখান থেকে কোনো অনাকাঙ্ক্ষিত হামলা তাদের উপর নতুন করে আবার না আসে। ধন্যবাদ ভাইয়া। আমরা যুদ্ধ এবং সংঘাত নিয়ে অনেক আলোচনা করলাম, এবার একটু খেলায় ফেরা যাক। তো আজকে গল টেস্টের চতুর্থ দিন শেষ হলো, এবং চতুর্থ দিন শেষে আমরা দেখলাম যে 187 রানে বাংলাদেশ এগিয়ে, এবং ক্রিজে অপরাজিত আছেন বাংলাদেশের বিগত ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম এবং নাজমুল শান্ত। আপনার কি মনে হয় পঞ্চম দিনে খেলার ফলাফল কি হতে পারে? বাংলাদেশের জয়ের সম্ভাবনা আপনি দেখছেন, নাকি ম্যাচটি ড্র হওয়ার পথে এগোচ্ছে? ড্র হওয়ার সম্ভাবনা খুব বেশি মনে হয়, কারণ গলের যে উইকেট তাতে মনে হচ্ছে যে এটা একেবারে ঝরঝরে ব্যাটিং উইকেট। এখানে যেমন বাংলাদেশ 450-র বেশি রান করছে, একই পরিমাণ রান 495 বোধহয় বাংলাদেশ করছে, প্রায় 500 রান। একই পরিমাণ রান 10 রান কম করছে শ্রীলঙ্কা। তো দুইটা দলই মানে এত বেশি শক্তিশালী দল না টেস্টের জন্য, দুইটা দলই একই কোয়ালিটির দল। তো সেখানে এখানে প্রায় 500 করে রান করা একটা ইনিংসে, তার মানে একদম ঝরঝরে ব্যাটিং উইকেট, এটা আমি ধরে নিতে পারি। আর এর বাইরে 4 দিন শেষ হয়ে গেছে অলরেডি, আর একটা দিন আছে, এখনও বাংলাদেশের ইনিংস শেষ হয়নি। বাংলাদেশ যদি কালকে সকালবেলার যদি চা বিরতি পর্যন্তও খেলে সকালে, তারপরেও ধরলাম যে 250-300 রানের একটা দুমদাম পিটায় 250-300 রানের একটা লিড নিয়ে ছেড়ে দিল, বাকি যে সময়টা 3টা সেশন থাকবে তারপরে, আর 3 সেশনে আসলে শ্রীলঙ্কাকে অল আউট করা এই উইকেটে আমার মনে হয় ডিফিকাল্ট হবে। সো সেক্ষেত্রে ড্রয়ের চান্স আমি খুব বেশি দেখতেছি। তবে ক্রিকেট তো ওই যে গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, এবং টেস্ট পঞ্চম দিনে গড়ালে একদম অনাকাঙ্ক্ষিত আচরণ করে উইকেট অনেক সময়। সেটা যদি হয়, সেই অনাকাঙ্ক্ষিত আচরণ যদি উইকেট থেকে আসে, সেক্ষেত্রে হয়তো অন্য কোনো রেজাল্ট আসলেও আসতে পারে। ধন্যবাদ ভাইয়া আপনাকে। থ্যাংক ইউ। তো দর্শক, এই ছিল ঢাকা এক্সপ্রেসের আজকের নিউজ রুম পর্যালোচনা। আপনাদের মাঝে আবারও ফিরবো অন্য কোনো দিনে অন্য কোনো টপিকে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।